ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান। আর আমাদের আজকের আলোচনার বিষয় ট্রাম্পের শুল্ক যুদ্ধ, সমঝোতা না পাল্টা ব্যবস্থা, কোনটা আসলে দরকার? সেলিম খান, আসলে কোনটা দরকার? সর্বশেষ অবস্থাটাই বা কি? সর্বশেষ অবস্থা আপনি যেটা বললেন যে কোন পথে হাঁটতে হবে, সে হাঁটার পথ সবাই সন্ধান করছে, কিন্তু সর্বশেষ অবস্থা যেটা বললেন যে গত 2 দিনে আপনার, আজকে তো 6 তারিখ, 4 এবং 5, এই 2 তারিখে মানে আমেরিকার শেয়ার বাজার থেকে 4-5, সরি ভুল বললাম, এটা 3-4, মানে গত বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিনে মার্কিন শেয়ার বাজার থেকে $5 ট্রিলিয়ন হাওয়া হয়ে গেছে। তো বুঝেন যে 5 লাখ কোটি ডলার। আমি এই প্রতিটি ডলারের সঙ্গে যদি 122 করে গুণ করি, তাহলে সেই পরিমাণ তো মানে সেটা হয়তো মানে কোনো কাগজে কলমে ধরাটাও একটু কঠিন হয়ে পড়ে। তো যে পরিমাণ ক্ষতির শিকার আমেরিকার শেয়ার বাজার, এবং বড় বড় প্রত্যেকটি আমেরিকার প্রতিষ্ঠান কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ট্রাম্পের পেছনে যুক্তি দিয়ে যেটা তার দেশবাসীকে প্রবোধ দিয়েছেন যে আমাদের তো এখন কিছুদিন এই শুল্কের কারণে কিছুদিন মার্কিন জনগণকে এর মূল্য দিতে হবে, কিন্তু তাদের জন্য সুদিন অপেক্ষা করে আসছে। আসলে এই জনপ্রিয়তাবাদী বা পপুলিস্ট যে লিডার যারা থাকেন, যারা এইসব জনমোহিনী বক্তৃতা দিয়ে মানুষকে এই সুগার কোটেড করে যারা এইসব কঠিন কঠিন বিষয়গুলোকে গেলান, ট্রাম্পের ভাষণ বা কথাবার্তাও ওই রকম। তিনি এটা এই যে ট্যারিফ বা শুল্ক বিভিন্ন দেশের উপর, প্রায় 77টা দেশের উপর যে আরোপ করলেন, এর প্রতিক্রিয়া কি হবে আমার ধারণা তিনি সেটি পুরোপুরি আঁচ করতে পারেনি, বা তার লোকেরা তো পুরোপুরি আঁচ করতে পারেনি, এটা এই বিষয়ে আমি নিশ্চিত। যুক্তরাষ্ট্রে যে বিভিন্ন বিক্ষোভের বিষয়গুলো আসছে সামনে, হ্যাঁ, যুক্তরাষ্ট্রে আপনার বিক্ষোভ তো হবে। ধরেন সাধারণ বিনিয়োগকারী, বড় বড় যারা বিনিয়োগকারী আছে, সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রে কিন্তু ব্যাংকে, আপনি নিজেই জানেন যে ব্যাংকে খুব বেশি পয়সা রাখা যায় না। তো ওরা কেউ কিছু হলে যে 1-2 করে সব বড় বড় প্রতিষ্ঠানের শেয়ার কেনে, শেয়ার বাড়ে, এবং তাতে তারা কিছু লাভবানও হয়, এরকমভাবে কিন্তু তারা চলেন। তো এখন ধরেন তানভীর, আপনিও খোঁজ রাখছিলেন যে এই বিষয়গুলো, যে আমাদের ওই উপরেও কিন্তু 37% শুল্ক বসানো হয়েছে, এবং এটা অতিরিক্ত শুল্ক না এইটাই 37% শুল্ক, সেটা নিয়ে একটি বিতর্ক আছে। যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে আমাদের আগের শুল্ক ছিল কিন্তু 15.66%, তাহলে এটা যোগ করলে কিন্তু 52.66% হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তী সরকার, এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার আছে, তারা এই বিষয়ে গত কয়েকদিনে কি ব্যবস্থা নিলেন, কি জানতে পারছি আমরা? হ্যাঁ, এটি তো আসলে শুল্কটা মনে হলো যেন খুব হঠাৎ করেই সারা বিশ্বের মানুষের উপরে এসে পড়লো, বাংলাদেশেও কিছুটা হতবিহ্বল। তবে আমরা যদি ওইভাবে দেখি যে যেটি আপনি বলছিলেন যে আসলে কি ব্যবস্থা নেওয়া, বেশ কিছু দেশ কিন্তু আগাম এক ধরনের তাদের সতর্কতা ছিল, চিন্তাভাবনা ছিল, কিন্তু বাংলাদেশের কিন্তু ওই ব্যাপারটা তাদের মধ্যে ছিল না। যেটি কিন্তু গতকালকে যে একটা বড় মিটিং হলো, আপনি জানেন, আমাদের ঘাড়ে আসবে আমরা অতটা হয়তো বুঝতে পারি না, চীন মনে করে, চীন ভারত এসব মনে করে যে বড় বড় রাষ্ট্রগুলো হয়তো এটার উপরে আসবে। তো যেটা আমি দেখলাম যে গতকালকে যে মিটিংটা করলেন প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এবং আদার্স অর্থনীতিবিদ, বিডার লোকজন ছিলেন এখানে, সেখানেও কিন্তু কয়েকজন কর্মকর্তা বৈঠকের পর বলেছেন যে আসলে ওইভাবে আমাদের প্রস্তুতিটা ছিল না। কোনো কোনো দেশ হয়তো সেই জায়গাটা এগিয়েছে, তারা স্পেসিফিক চীনের কথা বলেছেন, ভারতের কথা বলেছেন, জাপানের কথা বলেছেন, যে তাদের এক ধরনের প্রস্তুতি ছিল। দক্ষিণ কোরিয়ার কথা বলা হয়েছে। তো আমাদের আশেপাশের দেশগুলোর মধ্যে কেউ কেউ এই ধরনের প্রস্তুতি রেখেছিল, যেটা আমাদের ছিল না। তো তারপরেও বাংলাদেশ সরকার কিন্তু মানে বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। গতকালকে রাতে যমুনাতে বৈঠক করেছেন, যেটি প্রধান উপদেষ্টা, আপনি জানেন যে ইতিমধ্যে তিনি এই ব্যাপারটা মার্কিন প্রশাসনের সাথে সরাসরি কথা বলবেন বলে তিনি এটি সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া এই সিদ্ধান্তটা যেন 3 মাসের জন্য স্থগিত করা যায়, এটার জন্য একটা আহ্বান জানানো এবং চিঠি দেওয়া মার্কিন সরকারকে, সেই ব্যাপারটা তারা রেখেছেন। পাশাপাশি যে মার্কিন পণ্যের উপর, মানে বাংলাদেশের যেসব পণ্য আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সেখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ শুল্ক কিন্তু কোনো কোনো পণ্যের উপর 611%, এটা হচ্ছে সর্বোচ্চ শুল্ক, এবং সর্বনিম্ন 0% আছে, সেটি হচ্ছে আপনি জানেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এবং কিছু ক্ষেত্রে আছে জাহাজ কাটা, এই ধরনের যেগুলো, এগুলোতে তেমন একটা শুল্ক নাই। গাড়ির উপরে 400-র উপরে % শুল্ক দিয়ে গাড়ি আনা হয়েছে, বা এটি সিসির উপরে যে ডিপেন্ড করে। ফলে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটা চিন্তা করা হচ্ছে যে শুল্ক কিছু কমানো যায় কিনা, মানে যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করা হবে সেটা। পাশাপাশি
বিষয়ে আর একটা জিনিস সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে সুতা আসে, তো এই সুতা আসলে গুদামজাত করা যায় না, আপনি আসবেন ব্যবহার করবেন আবার সেটা শুল্কমুক্ত একটা ইসে থাকে। এখন চাচ্ছে যে সুতা বেশি করে সুতা আমদানি করে যেন ব্যবসায়ীরা গুদামজাত করতে পারেন সেই রকম একটা সুবিধা দেওয়ার কথা কিন্তু চিন্তা করা হচ্ছে। এছাড়া সেখান থেকে একটু বেশি পণ্য আমদানি করা যায় কিনা যুক্তরাষ্ট্র থেকে সেটি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে কৃষি পণ্য, তারপরে পশু যেটা আমরা মাংসের জন্য যে গরুর মাংস বা আদার্স যে কোনো মাংস হতে পারে সেগুলো আমদানি করার ব্যাপারে, হিমায়িত মাংস আমদানি করার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করা হয়েছে। কৃষিক্ষেত্রের যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যেটি 0% ট্যাক্স দিয়ে আনা যায় কিনা বা সেই সব পণ্য আরও বেশি করে আমদানি করা যায় কিনা সেটা তারা দেখার চেষ্টা করতেছেন। এছাড়া গ্যাস টারবাইনের বিষয়টা আসছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব জায়ান্ট কোম্পানি বাংলাদেশে আছে যেমন শেভরন, তারপরে আমরা যদি বলি যে এমএস গার্মেন্টসের যেসব কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর জন্য বাংলাদেশের যে রপ্তানি প্রক্রিয়াজাতন কোম্পানি সেই মানে তাদের জন্য আলাদা অর্থনৈতিক জোন তৈরি করা যায়, তাদের দেওয়া সুযোগ দেওয়া, এই ধরনের সুযোগ সুবিধা বাড়ানোর কথা কিন্তু চিন্তা করা হচ্ছে এবং পাশাপাশি শুল্ক কিভাবে আরেকটু কমানো যায় সেই বিষয়টা নিয়েও কিন্তু আমেরিকান পণ্যের উপরে সেটি নিয়েও আলোচনা হচ্ছে। ফলে এটি একটি আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং হচ্ছে যে এটি আসলে কতটা কার্যকর হবে না হবে সেটি তো আসলে বলা যায় না, কারণ যুক্তরাষ্ট্র এটি দিয়েছে, তার সিদ্ধান্তটা তার উপরে। তো এখানেই হচ্ছে প্রশ্নটা আপনার কাছেও আমি যে বলবো যে বাংলাদেশ সরকার হয়তো তার মতো করে উদ্যোগ নেবে, নানা ধরনের কাজ করছেন, কিন্তু যুক্তরাষ্ট্র কি আসলে এই যদিও তারা বলেছেন আলোচনার পথ খোলা আছে, কিন্তু তাহলে এত ভেবে চিন্তা তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা কি এত দ্রুত তারা সমাধানে যাবে? এটা ট্রাম্প কিন্তু মানে একদিনের সিদ্ধান্ত কিন্তু না, তিনি তার নির্বাচনী প্রচারের সময় কিন্তু এই বিষয়টি বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে তার আগের মেয়াদে তিনি চীনের উপর শুল্ক আরোপ করে অনেক মার্কিন যে বাণিজ্য বা শিল্পকে অনেক সুরক্ষা দিতে পেরেছিলেন, রক্ষা করতে পেরেছিলেন। সেই ব্যবস্থাটি তিনি এবার আরো কঠোরভাবে মানে ইন্টারফেয়ার করি, যে আমরা কিন্তু কানাডা এবং মেক্সিকোর কথা এসেই শুনেছিলাম যে তাদের উপর শুল্ক আরোপ, তো এটি সারা বিশ্বব্যাপী হবে, মানে এত এত দেশের উপরে হবে, এটা কি আপনি আশা মানে এরকম প্রত্যাশা কি বিশ্বের ছিল মানুষের? এইটা যে একসঙ্গে এরকম 77টা দেশের উপর হবে, এমনকি এমন দেশের উপর হয়েছে যেখানে পেঙ্গুইন ছাড়া কেউ থাকে না, মানুষই নেই সেখানে। তো এইটা ধরেন কারোরই এক্সপেকটেশনের বা প্রত্যাশার মধ্যে ছিল না। যে ধরেন আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে বাংলাদেশের প্রস্তুতি সেভাবে ছিল না, কারণ আমরা কতটুকু করি, মাত্র $8.5 বিলিয়ন, সর্বোচ্চ $8.5 বিলিয়ন রপ্তানি করি। সেইখানে আমাদের তাদের সঙ্গে বাণিজ্যের পার্থক্য হচ্ছে $6.2 বিলিয়ন, মানে $620 কোটি। আর চীনের সঙ্গে তাদের বাণিজ্যের ঘাটতি হচ্ছে $292 বিলিয়ন। সুতরাং আমরা তো কোনো আলোচনায় আসার মতো না, কিন্তু তারপরেও কিন্তু আমাদের উপর 37% শুল্ক বাড়িয়ে দিয়েছেন এবং মানে 52% বিশাল। কিন্তু এইটা আপনি যেটা বলছিলেন যে নানা ধরনের পদক্ষেপের কথা, এক হচ্ছে যে শুল্ক কমানো, শুল্ক কমিয়ে লাভ যে হয় না তার প্রমাণ কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া বা ভারত পেয়ে গেছে যে লাভ হয় না। এখন হচ্ছে যে আপনি আমদানি বাড়াবেন, আপনি অনেকগুলো পণ্যের কথা বললেন যে আমদানি বাড়াবেন। এখন আমদানি আমরা কোনগুলো করি? আমদানি করি তো সেইগুলোই যেগুলো আমাদের ধরেন যে আমাদের প্রয়োজন, আমাদের দেশে এসে ব্যবসায়ীরা যেটা বিক্রি করতে পারবেন সেটাই আমদানি করবেন। একটু ইন্টারফেয়ার করি যে বৈঠকে কিন্তু এটা নিয়ে বারবারই আলোচনা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা আমদানি বাড়ানোর কথা বলছি, কিন্তু আমদানি যদি ওখান থেকে বাড়ানো হয় তাহলে সেটা খরচ অনেক বেড়ে যায়, আনার খরচটা অনেক বাড়ে। কিন্তু এটা যদি আমরা প্রতিবেশী ভারত বা পাকিস্তান বা চীন থেকে আনি, আমদানি স্বাভাবিক সেটা পরিবহন খরচটা অনেক কম হয়। ফলে মানে আমদানি আমরা বাড়াবো এটা আসলে কিন্তু খুব সহজ না। এটা কিন্তু দুটোই ট্যারিফ এবং আমদানি দুটোই মানে শুল্ক কমাবো বা আমদানি বাড়াবো দুটোই কতটা লজিক্যাল সেটাও তার নিশ্চয়ই যারা এ নিয়ে আলোচনা করছেন তারা ভেবে দেখবেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এইটা করতে গিয়ে আমরা আবার যেন বাজারটাকে না হারাই, কারণ অনেক দিন ধরে চেষ্টা করে কিন্তু যদি বলি আমাদের পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে বড়, এককভাবে ইউরোপীয় ইউনিয়ন তো অনেক দেশের সমষ্টি, যুক্তরাষ্ট্র। ফলে এই আমেরিকার বাজারটাকে আমাদের হারানো বা কোনোভাবেই এইটাকে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ এর সঙ্গে আসলে এদেশে লাখ লাখ গার্মেন্টস শ্রমিকের ভবিষ্যৎ জড়িত আছে, মালিক তো না, মূলত শ্রমিকরা জড়িত আছে। সুতরাং আমাদের কোনো না কোনো এমন কোনো উপায় খুঁজে বের করতে হবে যাতে দুই পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন একটা তৈরি করা যেতে পারে।
তো এখন একটা প্রসঙ্গ স্বাভাবিকভাবে আসছে যে আমরা বাংলাদেশ অবশ্যই এটা নিয়ে চিন্তার কারণ আছে, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে তো এক ধরনের যুদ্ধের মতো তৈরি হয়েছে, বাণিজ্য যুদ্ধ বলতে যে ধরনের শব্দ আমরা বলি, যেমন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। এর মধ্যে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া তো সরাসরি যুক্তরাষ্ট্রের খুবই ঘনিষ্ঠ মিত্র ছিল। তো তাদের এই তিনটা দেশ যারা প্রচুর পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে এবং তাদের থেকে হয়তো আমদানিও হয়তো পরিমাণ কম হলেও আমদানি করে, তো তারা আসলে কি করছে? চীনের কথা, চীন আসলে তো সবকিছুর লক্ষ্য বলা হচ্ছে চীন। চীন কিন্তু সঙ্গে সঙ্গে 34%, মানে একেবারে 1-2 দিনের মধ্যেই তার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, একদম পাল্টা। আগেও যখন ট্রাম্প 20% শুল্ক আরোপ করেছিলেন, চীন কিন্তু পরের দিনই 20% শুল্ক আরোপ করে দিয়েছে। এখন 34% আরোপ করেছে, আবার তারাও 34% শুল্ক আরোপ করেছে, যেটা মানে ট্রাম্প সাহেব বলে বসছেন যে না, চীন কিন্তু এটা ভালো করলো না, এটা কিন্তু তারা ঠিক করছে না, কিন্তু এর বাইরে কিন্তু তিনি আর কোনো কথা বলতে পারেননি। সবচেয়ে মজার বিষয় হলো যে কথাটা আপনার ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক, উনি একজন অর্থনীতিবিদ, ওনার নাম রিচার্ড উলফ বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই মানে এত বহুদা বিভক্ত বিশ্বকে সবচেয়ে একটা উপকার করেছেন। তিনি এই তার এই সিদ্ধান্ত, এই যে ট্যারিফ সিদ্ধান্ত, শুল্ক আরোপের সিদ্ধান্ত, বিশ্বের সব দেশগুলোকে এক কাতারে এনে দাঁড় করিয়েছে। ফলে বিশ্বের শত্রু মিত্র সব মিলিয়ে এক কাতারে এসে দাঁড়িয়েছে। ঠিক এইখানেই হচ্ছে যে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া, যে তিনটি দেশের কথা আপনি বললেন, এই তিনটি দেশের মধ্যে বৈরিতা কিন্তু সাংঘাতিক। আপনি জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে দেখেন, এই জাপান এবং দক্ষিণ কোরিয়া কিন্তু, বিশেষত দক্ষিণ কোরিয়া কিন্তু জাপানকে একেবারেই দেখতে পারে না, বিশেষত তাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা। আপনি একইভাবে চীনও কিন্তু জাপানকে দেখতে পারে না। কিন্তু যদি দেখেন যে এই তিনটি দেশ কিন্তু ইতিমধ্যে এক জায়গায় চলে আসছে। এই ট্রাম্প ঘোষণা করেছেন 2 এপ্রিল, যিনি তাদের নতুন স্বাধীনতা দিবস হিসাবে দাবি করছেন যে তাদের জন্য নতুন স্বাধীনতা দিবস। তার আগে 30 মার্চ সিওলে চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের বাণিজ্য মন্ত্রীরা কিন্তু মিটিং করেছেন, এবং মিটিং করে তারা তাদের মধ্যে বাণিজ্য কিভাবে বাড়ানো যায় এই তিন দেশের মধ্যে, সেটা নিয়ে করছেন। এবং এমনকি এইটার কথাও তারা ভাবছেন যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা যায় কিনা, যে তিন দেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারে কিনা, তাহলে কোনো ধরনের শুল্ক লাগবে না। ফলে তাদের নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ যদি বাড়ে, তাহলে আমেরিকায় যে বাণিজ্যের ইয়েটা যেত, সেই ঘাটতি কিন্তু তারা নিজেদের মধ্যে, মানে এটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে বিশ্বে এক ধরনের কথা প্রচলিত কিন্তু আছে যে পণ্য আমেরিকাতে বিক্রি হয় না, সেই পণ্য আসলে কোথাও কোনো মার্কেট পায় না, কোনো দেশের জন্যই সেটা আসলে লাভজনক কোনো পণ্য হয় না। তার মানে কি তারা মনে করছেন এই যে আমেরিকান বাজার আসলে হাতছাড়া হতে পারে, সো আমাদের নিজেদের মধ্যেই আমরা বেশি আন্তঃযোগাযোগটা বাড়ানো, ব্যবসাটা বাড়ানো, এটাই কি তারা? এটার মূল জিনিস হচ্ছে যে আপনি দেখেন এখানেও একটা বড় যে ট্রাম্প দেশের মানুষকে কিভাবে, তার দেশের মানুষকে কিভাবে বোকা বানিয়েছেন। তিনি কিন্তু, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বারবার ঘোষণা দিচ্ছেন কিন্তু যে অমুক দেশের উপর শুল্ক আরোপ করেছে, অমুক দেশের উপর শুল্ক আরোপ করেছি, এতগুলো দেশের উপর শুল্ক আরোপ করা হয়েছে, এর জন্য আমেরিকার ইনকাম হবে $70,000 কোটি, অমুক তমুক। কিন্তু মূল জিনিস হচ্ছে যে শুল্ক বা কর, এর ডেফিনেশন কি? এর ডেফিনেশন বা সংজ্ঞায় বলা হচ্ছে যে এটা তার দেশের মানুষকেই দিতে হবে। সুতরাং তিনি যে কর বা শুল্ক আরোপ করলেন, এটা কিন্তু আমেরিকার নাগরিকদেরকেই দিতে হবে। এবং যা হিসাব বলা হচ্ছে যে প্রতিটি পরিবারকে বছরে $3,500 বাড়তি দিতে হবে। এতে কি হবে? এতে হবে যে আমেরিকার যে আমেরিকা তো একটা কনজিউমার সোসাইটি, মানে বড় সব তাদের মানে ভোগবাদী সমাজের যে অবস্থা দাঁড়ায়, যে আমেরিকানদের মাথা পিছু মানে ভোগের পরিমাণ কিন্তু অনেক বেশি। ফলে এখন আমেরিকানরা, আপনার যে বলছিল যে জাপানের গাড়ি প্রায় $3,500 থেকে $12,000 পর্যন্ত এই দাম বাড়ানোর মানে শুল্ক আরোপের ফলে $3,500 থেকে $12,000 পর্যন্ত প্রতিটি গাড়ির দাম বেড়ে যাবে। তো যেখানে আমেরিকানরা কিন্তু আপনি জানেন যে নিয়মিত গাড়ি পাল্টায় এবং পুরানো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিয়ে আসে। জাপান এবং জার্মানি গাড়ি সাপ্লায়ার। এখন ধরেন যে তাদের নিশ্চয়ই তাদের কনজাম্পশন কমবে, কনজিউমারের কনজাম্পশন যখন কমবে, তখন অটোমেটিক্যালি কিন্তু এই দেশগুলোর, এই জাপান বলি, কোরিয়া বলি, বা এদের রপ্তানি কিন্তু কমে যাবে। আপনার চীন কিন্তু আগে থেকেই এই ভয় পাচ্ছিল। এই যে কমে যাওয়াটা, এটা কিন্তু তার পণ্য খারাপ বলার জন্য না, কারণ আমেরিকান সোসাইটির বা আমেরিকান সমাজের
কনজাম্পশন কমে যাওয়ার কারণে তাদের ওইখানে মানে রপ্তানি বিষয়টা কমার কারণে স্বাভাবিক। এই যে আগে যদি সে 3 বছর একটা গাড়ি ইউজ করতো, এখন দেখা যাবে শেষটার 5 বছর সে ইউজ করছে। একদম। একটা শার্ট আগে যেখানে হয়তো সে 3টা শার্ট কিনতো, এখন সে হয়তো 2টা কিনবে, দুটো কিনবে। কারণ সে তো ওই ভ্যাটটা তাকে একসঙ্গে দিতে হবে তার তার ইসের বাড়তি সঙ্গে। শুল্কটা। তো একইভাবে যদি এই 3 দেশ যেরকম এক হয়েছে, এর সঙ্গে যদি আপনি ধরেন যে আসিয়ান যদি যুক্ত হয়, কারণ আসিয়ানের সঙ্গে এদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। এখন আসিয়ানের সঙ্গে আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, আপনার মিয়ানমার, এদিকে আপনার ফিলিপাইন, এরা যদি একের পর এক দেশ যদি যুক্ত হতে থাকে, তাহলে কিন্তু এই পুরো পূর্ব এশিয়া যার নামে পরিচিত, এরা নিজেরাই কিন্তু একটা বিরাট বাজার তৈরি হয়ে যাবে, এবং সেখানে কিন্তু আমেরিকান বাজার, কিন্তু আমেরিকার সেখানে প্রভাব কিন্তু আসলেই হুমকির মুখে পড়বে। এটা তো এই দিকের কথা আমরা বলছি। তো তাদের বন্ধু রাষ্ট্র যেটা ইংল্যান্ড, আমি যদি ইউরোপীয় ইউনিয়নের কথা বলি, পশ্চিম, তারা আসলে কি করবে? তারা তো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যে ক্ষতিগ্রস্ত মানে কি দেন, আপনি যদি মানে ইউকে বা যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের কথা বলেন, তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর বিষয়টা ভয়ঙ্কর এই কারণে যে প্রথম জিনিস হচ্ছে যে আপনার ইউক্রেন যুদ্ধ নিয়ে দেখেন যে ট্রাম্প হঠাৎ ঘোষণা করেছেন যে ইউক্রেনের সঙ্গে আমি শান্তি স্থাপন করব। তো ইউক্রেন যুদ্ধে যেমন আমেরিকাও ছিল, তখন কিন্তু ইউরোপের দেশগুলো ইউক্রেনের পাশে ছিল। ফলে ইউক্রেনের এই সংঘাত বন্ধ করার সময় উনি কাউকে মানে ডোন্ট কেয়ার করে উড়িয়ে দিলেন, ঠিক আছে। ফলে ইউরোপীয়রা কিন্তু তাদেরকে প্রতারিত মনে করছে যে তারাও তো পয়সা দিয়েছে, তারাও কিন্তু $1 বিলিয়ন খরচ করেছে এই যুদ্ধে। 2 নম্বর হচ্ছে যে ন্যাটো বলছে যে পয়সা দাও, তাহলে তুমি তোমার নিরাপত্তা পাবো। ফলে তারা কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে। এইবার আসলো গিয়ে শুল্ক আসার পরে কিন্তু তারা পুরোপুরি বুঝতে পেরেছে যে আমেরিকাকে তারা এতদিন যে ট্রাস্টেড ফ্রেন্ড হিসেবে মনে করত, সেই ট্রাস্টেড ফ্রেন্ড মনে করাটা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে তাদের। যদি আমি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কথা বলি, স্টারমার নিজেই বলেছেন যে আমাদের শিল্প রক্ষা করার জন্য যা যা করা দরকার আমরা সেটা করব। আপনার ঠিক একইভাবে ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি বলছেন যে আমরা কিন্তু যা যা করা দরকার আমাদের শিল্পের জন্য সেটা আমরা করব, কারণ এই যে আমেরিকার যে বাড়তি শুল্ক আরোপ, এটা সম্ভবত 20%। তো এই 20% তাদের কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য, তারা এটাকে মানছেন না। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে ট্রাম্প যে যুদ্ধটা শুরু করেছেন, সেই যুদ্ধে তারা ট্রাম্পের পায়ে গিয়ে গড় হয়ে পড়বেন, এর কোনো ইঙ্গিত কিন্তু ইউরোপের, তারা বুঝে গেছেন যে তাদের ভবিষ্যৎ তাদেরকেই গড়তে হবে, তাদেরকে ঠিক করতে হবে। কমায় দিল, অনুরোধ করে কিছু কমালাম, এই বিষয়ের মধ্যে আসলে সীমাবদ্ধ থেকে আসলে লাভ নাই, এটা করতে হবে নিজেদেরকেই দাঁড়াতে হবে। একদম, তাদের ভবিষ্যৎ এখানে আমেরিকার উপর তাদের ভবিষ্যৎ যা নির্ভর করছে না, এইটা তারা ভালো মতোই বুঝে গেছেন। ইউরোপীয়রা কিন্তু এটা খুব ভালো। কি হবে, ভারত তো আমেরিকার একটা বন্ধু, পাশাপাশি এই ধরনের গরিব রাষ্ট্রগুলো যদি বলি, ভারত একটাকে কেউ ভারতের কেউ এটাকে বিরাট সুযোগ হিসেবে দেখছেন। তারা মনে করছেন যে চীনের উপর যদি শুল্ক আরোপ বাড়তি হয়, চীন থেকে যদি আমেরিকার প্রতিষ্ঠান সরে আসে, তাহলে তারা হয়তো ভারতকেই দেশ এই জন্য বেছে নেবে। কিন্তু মানে এইটা হওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ চীনের যে ফ্যাসিলিটি আছে, চীনের যে দক্ষতা, যে ফ্যাসিলিটি আছে, যে সুবিধা আছে, সেই জায়গার তুলনায় ভারতের ফ্যাসিলিটি মানে কোনো তুলনাতেই আসে না। ফলে ভারতের সঙ্গে, ভারতে আপনার আইফোন তৈরি হচ্ছে, সেটা টাটা তৈরি করছে তামিলনাড়ুতে, তামিলনাড়ু বা ব্যাঙ্গালোরে বোধহয় তাদের কারখানা, সেখানে তৈরি হচ্ছে। এরকম দুটো একটা, কিন্তু যে চীনে যে মাস স্কেলে আমেরিকার পণ্য বা আমেরিকার ইনভেস্টমেন্ট আছে, সেইটা একেবারে হুবহু রাতারাতি ভারতে আসবে, এইটা কিন্তু একেবারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ট্রাম্প যে ছাড় দেবেন না, সেটা কিন্তু তিনি গতদিনে তিনি ভারতের অনেক প্রশংসা করেছেন। কিন্তু তিনি ব্যবসার ক্ষেত্রে তিনি বলছেন ভারতের সঙ্গে তিনি একটা ভালো ডিলে আসতে পারবেন, এটা তার বিশ্বাস। এদিকে আপনি যদি ভারতের সাবেক অর্থমন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদম্বরমের কথা বলেন, তাহলে চিদম্বরম বলছেন যে আমেরিকার সঙ্গে যদি ভারত খুব দ্রুত একটা সমঝোতায় না আসতে পারে, তাহলে ভারতের শিল্প বা ব্যবসা এটা কিন্তু একটা ধ্বংস হয়ে যাবে। কারণ ভারত কিন্তু বিপুল পরিমাণ রপ্তানি করে, যার একটা বড় অংশই কিন্তু আমেরিকাতেই যায়। ধন্যবাদ সেলিম খান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই এই বিষয় নিয়ে আসলে আলোচনা আরও চলতে থাকবে, আরও যত দিন যাবে তত আসলে পরিস্থিতি বোঝা যাবে যে কে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, কে কত লাভবান হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো, দেখা হবে পরের পর্বে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।